This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ যখন উত্তপ্ত সেরকম একটা পরিস্থিতিতে এ বাংলায় আমরা দেখছি একের পর এক জঙ্গি গ্রেফতার। খুব সহজে জাল নথি তৈরি করে ফেলা যায়, সেটা আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, এমনকি পাসপোর্ট পর্যন্ত হতে পারে। এবং সেফ করিডোর হিসেবে রয়েছে এই মুহূর্তে বাংলা, এবার অন্য কোথাও চলে যাওয়া যায়। আর তাই এই জঙ্গি যে গ্রেফতার হচ্ছে তাতে উদ্বিগ্ন বিএসএফ। মণিপুর থেকে বাংলায় নিয়ে আসা হচ্ছে 22 কোম্পানি বাহিনীকে। সুন্দরবন সহ সীমান্তবর্তী এলাকায় ইন্টেলিজেন্স উইংকে আরও তৎপর হওয়ার নির্দেশ বিএসএফ এর। এ বিষয় নিয়ে কথা বলবো। শান্ত ভট্টাচার্য আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। শান্ত, এই যে মণিপুরে পাঠানো হয়েছিল যে বাহিনীকে, তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে, এরকম সিদ্ধান্ত কেন? দেখো, আজকে বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী তিনি যে ঝটিকা সফরে কলকাতা এসেছিলেন, সেই বৈঠকে তিনি যখন আসেন তখন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের কর্তার সঙ্গে বৈঠক সারেন। আর বৈঠকের সিদ্ধান্ত হয়েছে যে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার থেকে প্রায় 22 থেকে 24 কোম্পানির জওয়ান যা মণিপুরের অশান্ত পরিস্থিতি মোকাবিলার জন্য পাঠানো হয়েছিল, সেই জওয়ান অর্থাৎ 22 থেকে 24 কোম্পানি পুনরায় আবার দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারে নিয়ে আসা হচ্ছে। কারণ বাংলাদেশের যে সিচুয়েশন তৈরি হয়েছে এবং সীমান্তবর্তী অংশে যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে, একের পর এক জঙ্গি ধরা পড়ছে, সেই কারণে পরিস্থিতি সীমান্তবর্তী লাগোয়া অংশগুলোর পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বিএসএফ। আর সেটাই কিন্তু বৈঠকে উঠে আসে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে 22 থেকে 24 কোম্পানি ওই জওয়ানকে ফিরিয়ে আনা হবে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের সীমান্ত পাহারায়। একই সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ এই 3টি জেলাকে মূলত পাখিচোক করা হচ্ছে। সেই জেলাগুলোতেই বাড়তি জওয়ান মোতায়েন করা হবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মধ্যে বেশিরভাগই হচ্ছে জলসীমান্ত। সেখানে ফ্লোটিং পিওপি অর্থাৎ ভাসমান বর্ডার আউটপোস্ট রয়েছে, কিন্তু স্থল সীমান্তে বেশি হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া এবং মালদহ এলাকা। সেই কারণে এই 22 থেকে 24 কোম্পানি ফিরিয়ে আনা হচ্ছে। এমনকি বিএসএফ এর ডিজি এও নির্দেশ দিয়েছেন যে নিজেদের ইন্টেলিজেন্স উইংকে গ্রামের প্রতিটি অংশ, অর্থাৎ সীমান্ত লাগোয়া যে গ্রাম রয়েছে প্রতিটি অংশে স্ট্রং করতে হবে। কারণ যেভাবে জঙ্গি ধরা পড়ছে, তাদের কার্যকলাপ কি সেই সম্পর্কে কোনো তথ্য আসছে না, সঠিক তথ্য আসছে না। আজ বৈঠকে সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। আর সেই কারণে নিজেদের ইন্টেলিজেন্স উইংকে আরো বেশি স্ট্রং করার নির্দেশ দিয়েছেন প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীরবাবু, মঞ্জিরা কথা বলছিলাম স্টুডিও থেকে। গুড আফটারনুন। আর সমীরদা, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি তাতে মণিপুরে যে বাহিনী, বাংলা থেকে বাহিনী বিএসএফ পাঠিয়েছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, একের পর এক জঙ্গি গ্রেফতার হচ্ছে। ঠিক এরকম একটা সিচুয়েশনে সেই বাহিনী 22 কোম্পানি বাহিনীকে ফেরত আনানো হয়েছে বাংলায়। এটাকে আপনি কিভাবে দেখছেন? এক, দ্বিতীয়ত এইরকম ভাবে নজরদারি বাড়িয়ে অনুপ্রবেশ এ বাংলায় রোখা কতটা সম্ভব বলে আপনার মনে হয়? আমি বলবো যে খুব বাস্তবসম্মত সিদ্ধান্ত। কারণ মণিপুর অ্যাট দি মোমেন্ট মোটামুটি শান্ত রয়েছে, যদি সেটাকে অশান্ত করে কেউ না তোলে। এবং এখন যে প্রশ্নটা হচ্ছে, সবচেয়ে আমাদের প্রথম উদ্যোগ হওয়ার কথা যে আমাদের সীমান্তটাকে কিভাবে আমরা আরো মজবুত করতে পারি। 22 কোম্পানি আমাদের যারা ওখানে গেছিল মণিপুরে, তারা ফিরে আসছে এবং তাদের প্রপার ডিপ্লয়মেন্ট হবে। দ্বিতীয়ত যেটা আমি জানতে পারলাম যে ডিজি মিস্টার দলজিৎ চৌধুরী উনি বোধহয় ক্যানিং এর দিকেও গেছিলেন। আমি এটাকে স্বাগত জানাচ্ছি, কারণ ক্যানিংয়ে যদি উনি যান তাহলে বুঝতে পারবেন হাউ ডিফিকাল্ট ইজ দ্য ওয়াটার বডি অ্যান্ড দি রিভার লাইন বর্ডার। সুতরাং সেইখানে যে আমাদের যে নিড, আমি বলবো আরো আমাদের বোট চাই, এবং বোটের সঙ্গে আমাদের যে ছোট শিপ গুলো আছে, যাতে করে আমরা ওই এরিয়াটাকে মানে এভরি নটিক্যাল মাইলে আমার একটা থাকবে যেখানে আমরা ওদের ইয়ে করতে পারবো, চেস করে ইন্টারসেপ্ট করবো। তাহলে চেস করে চলে গেল, ইন্টারসেপ্ট করলে তো হবে না, আমাদের সেটাকে। এবং আই সার্টেনলি এগ্রি অ্যাবাউট উইথ দ্য ডিসিশন টেকেন বাই মিস্টার দলজিৎ অ্যাজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ দ্য বিএসএফ প্যান ইন্ডিয়া। এটাও ঘটনা, এটা তো কোনো একদিন দুদিনের ঘটনা নয়, এটা তো দীর্ঘদিন ধরে হয়ে আসছে। তাহলে কোথাও নজরদারির ফাঁক তো নিশ্চয়ই ছিল। না, ফাঁক তো ছিলই, এটা মানতেই হবে। কারণ দেখো, আমরা ওয়েস্টার্ন বর্ডারটাকে যেভাবে ডমিনেট করেছি, আমরা কিন্তু ইস্টটাকে সেদিকে করতে পারিনি। দোষটা আমাদের বিএসএফ এরও নয়, দোষটা কিন্তু যারা বসে আছেন দিল্লিতে, কেননা বিএসএফ কামস ডাইরেক্টলি আন্ডার দিল্লি এবং বর্ডার ম্যানেজমেন্ট অ্যাট এনি কান্ট্রি দ্যাট
সেটা হয় আমাদের যারা থাকেন তাদের উপরে নির্ভর করে, যারা উপরে। সুতরাং আমার মনে হয় যে খুব ভালো সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে খালি ম্যান পাওয়ার দিলে হবে না, ইলেকট্রনিক গ্যাজেট হুইচ ক্যান অ্যালার্ম অর ওয়ার্ন any intruding person so that he can be immediately intercepted, কিন্তু সেগুলো আমাদের এখনো দেওয়া হয়নি। আমাদের প্রায় 700 কিলোমিটারের উপরে এখনো ফেন্স হয়নি। ভালোভাবে ইলুমিনেশনের জন্য অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র সাধুবাদ জানালেন। এই মুহূর্তে বিএসএফ এর যে সিদ্ধান্ত মণিপুর থেকে বাহিনী নিয়ে আসা হচ্ছে এই বাংলায়, এই মুহূর্তে বিএসএফ এর ডিজি বাংলায় এসে কি কথা বলেছেন শোনাব। फेंसिंग नहीं है, वहाँ फेंसिंग कराने के प्रयास जारी हैं और बहुत जल्दी वहाँ पे फेंसिंग हो जाएगी, परंतु उसका ये मतलब नहीं है कि वहाँ से कोई इन्फिल्ट्रेशन हो रहा है। वहाँ पे हमने अपनी पेट्रोलिंग बढ़ा रखी है, सीसीटीवी कैमरास लगाए हैं, पूरा एरिया दिन और रात में फ्लड लाइट रहता है और लगातार हम उस क्षेत्र में गहन पेट्रोलिंग करते हैं ताकि किसी प्रकार का कोई इन्फिल्ट्रेशन ना होने पाए। বাংলায় জঙ্গিদের সেফ প্যাসেজ বিস্ফোরক দাবি করছেন শুভেন্দু অধিকারী। তার দাবি যে কামালগাজী মোড় থেকে ক্যানিং হয়ে গোসাবার রাস্তা জঙ্গি দখলে, মৎস্যজীবীদের সঙ্গে মিশে বাংলায় ঢুকছে জঙ্গিরা। চাঞ্চল্যকর দাবি রাজ্যের বিরোধী দলনেতার। তার আরও দাবি গ্রেফতার হওয়া সব জঙ্গির যোগ বাংলার সঙ্গে। তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের রাজনীতি এর জন্য দায়ী আক্রমণে রাজ্যের বিরোধী দলনেতা। সম্প্রতি বাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়েছে 8 জন, সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে। তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। সবাই গেছে এই দিক দিয়ে। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত। আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয়, জাভেদ মুন্সির মতো হয়, যদি নামে ছোঁয়া থাকে, তাহলে গ্রেপ্তার করা তো দূরের কথা। মুসলিম লীগ ট্যুর সরকার চলছে। এই জঙ্গিবাদ, মৌলবাদ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা ভোট লুট করে, তৃণমূলকে ভোটে জেতায়। কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্স, যাদের দায়িত্ব দেশের সীমান্তকে সুরক্ষিত রাখা, তাদের সার্বিক ব্যর্থতাটাই আরেকবার স্বীকার করে নেওয়া হল। কারণ বর্ডার পেরিয়ে জঙ্গিরা যখন আসে, তারা তো মশামাছির মতো উড়ে আসতে পারে না। ভারতবর্ষে যে প্রান্তেই জঙ্গির অনুপ্রবেশ হোক না কেন, সেটা কাঁটাতার পেরিয়ে, বর্ডার পেরিয়ে যারা আসছে, তাদের সার্বিক দায় বা দায়িত্ব, এই ব্যর্থতার দায় বা দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ বিএসএফকে নিতে হবে। এ বাংলা জঙ্গিদের নিরাপদ আশ্রয়। আর যে রাস্তা দিয়ে এই জঙ্গিরা এই বাংলায় প্রবেশ করছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে চিকেন স্নেক। তাই জঙ্গিদের টার্গেটে সবসময় থাকে এই চিকেন স্নেক। এই আবহেই বড়দিনের উৎসবে শিলিগুড়ি শহর সংলগ্ন এলাকায় বাড়তি নজর পুলিশের। শিলিগুড়িতে একাধিক চার্চে উৎসবের বড় আয়োজন। বাঘাযতীন পার্কে পুর নিগমের উৎসব, বহু মানুষের জমায়েত সবে সেখানে। অনুপ্রবেশ, জঙ্গি ধরপাকড়ের আবহে বাড়তি পুলিশ মোতায়েন। পাহাড়েও বড়দিনে ভিড়, পর্যটকদের গোয়েন্দা ইনপুটে বাড়তি নজর, সমন্বয়ে জোর। আর এই অনুপ্রবেশ আতঙ্কের মধ্যেই পুলিশের জালে আরো এক বাংলাদেশি। সেই আবার মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের লালগোলা থেকে গ্রেফতার এক বাংলাদেশি। ভুয়ো আধার কার্ড, পাসপোর্ট তৈরির অভিযোগে গ্রেফতার 2 দালালও। ধৃত বাংলাদেশের নাম সোহেল রানা। সোহেলের বাড়ি বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়িতে। লালগোলায় বিয়ে করেছিল সোহেল, বানিয়েছিল ভুয়ো আধার কার্ড। এদিকে আবার কুমারগঞ্জের পর হিলি।
সেখানে পুলিশের জালে আরও এক বাংলাদেশি। দক্ষিণ দিনাজপুরের হিলির আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় পাকড়াও যুবক। ধৃতের নাম রাতুল বসাক, বাড়ি বাংলাদেশের বগুড়া জেলায়। গঙ্গারামপুর থানার দুর্গাপুর এলাকার ঠিকানা দিয়ে চলতি বছরের প্রথমে পাসপোর্ট তৈরি করে, তারপর আগে থেকে ধরে ভারতে ছিল বলে পুলিশের সূত্রে খবর। কোথা থেকে পাসপোর্ট সহ একাধিক ভারতীয় নথি তৈরি করলো তা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে খবর যে ওই বাংলাদেশি নাগরিকের কাছে ভুয়ো ভারতীয় পাসপোর্ট উদ্ধার হয়েছে। পাশাপাশি তার কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট ও সচিত্র পরিচয়পত্র উদ্ধার হয়েছে। ওই বাংলাদেশি এদেশে এসে জাল পরিচয়পত্র তৈরি করে, তা দিয়ে ভারতীয় পাসপোর্ট করে। তার পাসপোর্টে লুকআউট নোটিশ জারি ছিল। ধৃতের 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। এই ঘটনাগুলোই প্রমাণ করছে যে ভারতবর্ষের ন্যাশনাল সিটিজেন রেজিস্টার না থাকার জন্য, যেটা বাংলাদেশের আছে, পাকিস্তানের আছে, আমেরিকার আছে, রাশিয়ার আছে, জার্মানির আছে, সবার ন্যাশনাল রেজিস্টার আছে, যে আমার নাগরিক কারা, ভারতবর্ষের একমাত্র নেই। তো স্বাভাবিকভাবে সেই অসুবিধাগুলো চলছে। তো স্বাভাবিক এরকমই হবে, যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে পুলিশ ভেরিফিকেশন হওয়ার কথা। পুলিশ ভেরিফিকেশন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পাসপোর্ট তৈরির ক্ষেত্রে। পুলিশ ভেরিফিকেশন কি হয় আপনারাও জানেন। আপনার কাছে চিঠি যাবে, 5,000 টাকা ধরিয়ে দেবেন, তো স্বাভাবিকভাবে দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। এগুলো কেন্দ্রীয় সরকারের ব্যাপার, এগুলো রাজ্য সরকারের কিছু করার নেই। আর রাজ্য সরকারের ঘাড়ে চাপিয়ে দিলে তো হবে না। বিশেষ করে পশ্চিমবঙ্গে আরো বর্ডার আছে, পাঞ্জাবে বর্ডার আছে, অন্য জায়গায় বর্ডারগুলো আছে, সেগুলোর অবস্থা একটু দেখতে হবে। রাজধানীতে বড়সড় অনুপ্রবেশ চক্রের পর্দা ফাঁস। দিল্লি পুলিশের জালে 11 বাংলাদেশি অনুপ্রবেশকারী। বিশেষজ্ঞদের দিয়ে নকল আধার ভোটার তৈরি করে ধৃতরা। ভুয়ো নথি তৈরিতে ব্যবহার করা হয় ভুয়ো ওয়েবসাইট। বাজেয়াপ্ত ভুয়ো নথি তৈরির যাবতীয় সরঞ্জাম। এক্সপ্রেস ট্রেন, জঙ্গলের পথ ধরে অনুপ্রবেশকারীদের ধরতে দিল্লিতে জোরদার অভিযান পুলিশের। ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে 174 জন বাংলাদেশিকে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে স্কুলগুলিকে নির্দেশ প্রশাসনের। बांग्लादेश में किसी का नाम आ रहा है, उस वाले एंगल पे हम लोग काम कर रहे हैं। हमारी टीम गई हुई है ऑलरेडी, उस एंगल पे काम करा जा रहा है। और इनके बांग्लादेशी आई कार्ड्स भी हमको मिले हैं, जो ओरिजिनल बांग्लादेश के इनके आईडी कार्ड्स बनते हैं और डेट ऑफ बर्थ सर्टिफिकेट बनते हैं, वो भी हमने रिकवर कर लिए हैं। ये लोग इनमें अलग अलग डेट्स पे आए हैं, जैसे कुछ लोग इस जुलाई में आए थे, कुछ लोग 2 साल पहले आए थे। ये जो वेबसाइट चला रहा है, ये एक रजत मिश्रा नाम का आदमी है जो वेबसाइट चला रहा है। ये 2022 से वेबसाइट चला रहा है। उसकी वेबसाइट कई बार ब्लॉक हो जाती है तो नई वेबसाइट खोल लेता है। उसने अपने जीजा सोनू कुमार के साथ मिलकर इस वेबसाइट को करा गया है। उसमें फर्जी ही डॉक्यूमेंट्स लगते हैं। वो फर्जी डॉक्यूमेंट्स कई जगह ये लोग यूज़ करते हैं। हमने 2 अभी अकाउंट्स उसमें से देखे हैं, इसमें लगभग हमें 200 के आसपास फर्जी डॉक्यूमेंट्स मिले हैं। उसकी हम तफ्तीश कर रहे हैं कि वो डॉक्यूमेंट्स कहाँ पे यूज़ हुए हैं, किस किस ने बना रखे हैं। क्या ये 200 बांग्लादेशियों के हैं या अन्य के? नहीं, अन्य लोगों के भी हैं। इसमें ये 4 लोग हमारे बांग्लादेशी हैं, ये लोग उनमें से वन ऑफ द यूजर्स हैं हमारी नया फर्जी सर्टिफिकेट्स में। लगभग 21 हमने अभी जो आधार कार्ड सीज किए हैं, जो डिसीज था उसे घर से, तो 21 आधार कार्ड तो हमने सीज कर लिए हैं। साथ ही साथ 6 पैन कार्ड भी सीज किए और 4 वोटर कार्ड भी सीज किए। একের পর এক যখন জঙ্গি ধরা পড়ছে পুলিশের জালে, তখন আবার এই জঙ্গি নিয়ে রাজনৈতিক তরজাও চলছে। নওশাদ সিদ্দিকীকে এবার জঙ্গি বলে আক্রমণ করলেন শওকত মোল্লা। খুনি নওশাদ সিদ্দিকীর অনুগামীরা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল। 12 থেকে 14 জন তৃণমূল কর্মীর হাত পা ভেঙে দিয়েছিল। একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা ভাঙড়ের মাটিতে এসব কর্মকাণ্ড করেছে। ভাঙড়ের বামনঘাটার সভা থেকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে চড়া সুরে আক্রমণ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। শওকতের বিরুদ্ধে মানহানি মামলা করব, ওকে কোনোভাবেই ছাড়বো না, পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন আবার নওশাদ। এই খুনি নওশাদের সিদ্দিকী, তার যে চামচারা প্রায় 12 থেকে 14 জন তৃণমূল কংগ্রেসের কর্মী, কারোর হাতে ভেঙে দেওয়া হয়েছিল, কারোর পা ভেঙে দেওয়া হয়েছিল, কারোর মাজা ভেঙে দেওয়া হয়েছিল। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল। একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজকের গোটা ভাঙড়ের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছে। শওকত মোল্লা সাহেব আমার সম্পর্কে ইতিপূর্বে অবাঞ্ছিত মন্তব্য করেছে, তার জবাব কিন্তু আমি কোর্টের মাধ্যমে নিচ্ছি। মামলা চলছে, তাকে কোর্টে টেনে হাজির করেছে। আবারও যদি এই ধরনের কোনো মন্তব্য করে থাকি, আমি ভিডিও আমার কাছে এসে পৌঁছায়নি, আমি দেখব, তাকে আবারও কোর্টে টেনে নিয়ে যাব। ওর অবাঞ্ছিত মন্তব্যের জবাব আমি অবাঞ্ছিত মন্তব্য করে দেব না, আমি আইনের মাধ্যমে এর জবাব দিয়ে চাইবো। এবং যে কথা বলেছে আইনের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে, না হলে তার বিরুদ্ধে মানহানি মামলা আমি করব, এটা বলে রাখছি, বেটাকে ছাড়বো না।
সিবিআই এর মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন খারিজ। কলকাতা হাইকোর্টের নিয়োগ দুর্নীতি মামলায় প্রভাবশালী তত্ত্বে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ 5 অভিযুক্তের জামিনের আর্জি খারিজ। অভিযুক্তদের ছেড়ে দিলে পড়ুয়াদের সঙ্গে অবিচার হবে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব পড়বে। এই মামলায় রাজ্য চুপ কেন ছিল স্পষ্ট নয় মন্তব্য হাইকোর্টের। আর নিয়োগ দুর্নীতি মামলায় বিড়ম্বনা বাড়ল তাই পার্থ চট্টোপাধ্যায়ের। সোজা কথায় যে যখন পয়সা দিয়েছে তাকে তখন চাকরি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই পার্থ চট্টোপাধ্যায় তিনি একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন, 5 সদস্যের কমিটি। সেই 5 সদস্যের কমিটি বেসিক্যালি আইনে তার কোনো প্রভিশন নেই এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তিনি কনসেন্ট দিয়ে 5 সদস্যের কমিটি তৈরি করছেন, একটা রাজ্য নোটিফিকেশন করছে। এর দায়িত্ব রাজ্যের। রাজ্য আজকে স্যাংশন দেবে না, খুব স্বাভাবিক, কারণ পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ, তিনি রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, খুব স্বাভাবিকভাবে স্যাংশন দিচ্ছে না। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন শুনানিতে ইডিকে তিরস্কার বিচারকের। দেরি হচ্ছে আমাকে কেন জানাননি, আপনাদের জন্যই চার্জ গঠন দেরি হচ্ছে, এখনো কেন সব নথি জমা দেননি। ইডি তদন্তকারী অফিসারকে ভৎসনা বিচারকের। প্রয়োজনে সারা রাত বসে কাজ করুন, কাল দুপুর 2:30-এর মধ্যে সব নথি জমা দিন। ইডি তদন্তকারী অফিসারকে নির্দেশ বিচারকের। কাল বিকেল 4টে নির্দেশ দেবে আদালত।